আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর যে 12 জন শহীদ সাজিদ সহ যে 12 জন হামিদুর রহমান এবং সামিদ হোসেন সহ যে 12 জন পলিটেকনিক শিক্ষার্থী শহীদ হয়েছে, তাদের সবাইকে আপনারা সবসময় স্মরণে রাখবেন, তাদের পরিবারের সাথে কথা বলবেন। আপনাদের যদি মনে হয় যে আপনাদের একটু ফ্রি টাইম আছে, বন্ধু বান্ধব মিলে সবাই একত্রিত হয়ে আপনার যে হল রয়েছে সেই হলে বসে সেই পরিবারকে কল দিয়ে বলবেন যে এক হামিদুর চলে গেছে, এরকম হাজার হাজার হামিদুর আপনার সন্তান হিসেবে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সেই পরিবারকে আশ্বস্ত করবেন যে আপনারা শুধু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নয়, বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের যে সকল শিক্ষার্থী রয়েছেন যারা এই 12 জন শহীদ হয়েছে তাদের পরিবারকে আগলে রাখবেন। সেই সাথে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব পালন করেছে, অনেক আহত জুলাই যুদ্ধে আজকে পুরস্কৃত করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা ভাববেন না যে এখন তো স্বাভাবিক সময় রয়েছে, আন্দোলন সংগ্রাম শেষ, আমাদের কি করণীয়, আমরা শুধু পড়াশোনা করব, নিজের চাকরির জন্য আমি চেষ্টা করব। আমি মনে করি সেটি অবশ্যই এই 2 বছর আগের যে এত বড় একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন তার সাথে প্রতারণা শামিল হবে। অবশ্যই আপনারা যারা আহত হয়েছে, যারা সম্মুখ সারির যোদ্ধা হিসাবে যাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়েছে, আপনাদেরকে অবশ্যই তাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে তারা একটি সাম্য মানবিক ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করেছে। প্রিয় উপস্থিতি, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা আমার একটি বিষয় বলি, আমার লাইফে প্রথম আমি এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আসার সুযোগ হয়েছে। আমি এর পূর্বে কখনো এই ক্যাম্পাসে আপনাদের রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছি, কিন্তু এখানে কখনো আসা হয়নি। তো যখন এসেছি, মানে এত বৃহৎ পরিসর, এটি আসলে ভাবতে পারিনি যে আপনাদের মানে এত বৃহৎ পরিসরে পড়াশোনা হয়। আমি অত্যন্ত আশাবাদী। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম, সে কারণে আমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি ল্যাব করতে হয়েছে এবং সেই ল্যাবগুলো ছিল অনেক কঠোরতার সহিত এবং পাশ করতে হয়েছে। এবং আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাকেও ল্যাব করে অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তো আপনাদেরও সেরকম ব্যবহারিক যে বিষয়গুলো অর্থাৎ ল্যাবের যে বিষয়গুলো, সেখানে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে স্মৃতিচারণা করতে পারি। আপনারা যারা পড়াশোনা করছেন আপনাদেরকে মনে রাখতে হবে এই সময়টুকু আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে মূল্যবান সময়গুলো আপনারা পাড়ি দিচ্ছেন। এই সময় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনারা যেহেতু কারিগরি পলিটেকনিক শিক্ষা হলো একটি প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার একটি ব্যবহারিক মাধ্যম, যেখানে ব্যবহারিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়, সেহেতু আপনাদের এই প্র্যাকটিক্যাল ল্যাবগুলোতে অবশ্যই অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে বুঝে তারপর আপনারা পড়াশোনার জীবন শেষ করবেন। আপনারা হেলায় ফেলায় কিংবা কখনোই সময় নষ্ট করবেন না। এই জীবন যাওয়ার পর পরবর্তী জীবনে যখন যাবেন তখন আপনাদের আফসোস হবে যে আমি কেন প্র্যাকটিক্যালে বেশি সময় দিলাম না, আমি কেন সেখানে আরও বেশি মেধা প্রয়োগ করিনি, কেন সময় অতিবাহিত করিনি। এটি আপনারা সবসময় স্মরণ রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন দাবি জানিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর। আমি ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি যেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্র সংগঠনগুলো যে দাবি জানিয়েছে আপনি অবশ্যই সেই দাবিগুলো পূরণ করবেন এবং বাস্তবায়ন করবেন, সেই প্রতিশ্রুতি আপনারা আজকে দিয়ে যাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই যুগোপযোগী হবে এবং করতে হবে। এবং বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে বিএনপি সরকার, আপনাদের স্মরণে রয়েছে সেই বিএনপি সরকার নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার 31 দফায়
কারিগরি শিক্ষা ব্যবস্থার বিষয়ে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। সেহেতু আমি বিশ্বাস করি তিনি অবশ্যই আজ যেহেতু আপনাদের এখানে স্বয়ং শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত হয়ে তার এই দাবিসমূহ আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করার জন্য আপনাদের পরামর্শগুলো আমি মনে করি অবশ্যই অতি দ্রুততম সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করা হবে এবং সেখানে অবশ্যই আমি দাবি রেখে যাচ্ছি শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে সেখানে অবশ্যই এই কারিগরি তথা এই পলিটেকনিক খাতকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিয়ে এখানে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে আমি শুরুতেই যখন আমরা এসেছি আমরা দেখেছি এখানে আপনাদের এই রোবোটিক ক্লাব জাতীয় পর্যায়ে 20টির উপর পদক অর্জন করেছে এবং তারা সেখানে গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন চ্যাম্পিয়নশিপ 2026-এ ন্যাশনাল রাউন্ডে উত্তীর্ণ হয়ে তারা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার জন্য তুরস্কে ভ্রমণ করবেন। তো আমি একটু হতাশ হয়েছি এখানে আপনারা যখন আপনাদের সেই কৃতি শিক্ষার্থীগুলো পুরস্কার গ্রহণ করছিল আপনারা তাদেরকে আরো বেশি কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করা উচিত ছিল। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম যে টিম আপনাদের এখান থেকে তুরস্ক ভ্রমণ করছে তাদের আর্থিক কিছু সমস্যা রয়েছে বেশ বড় একটা অ্যামাউন্টে। তিনি সাথে সাথে সেই দাবি পূরণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন তিনি সেই টাকা তিনি সরবরাহ করবেন। শুধু তাই নয়, আরো যে দুটো টিম এসেছে তাদেরকে তিনি জিজ্ঞাসা করেছেন যে কি সমস্যা রয়েছে। শুধু তাই নয়, আমি মিলন ভাইয়ের আরেকটি দিক বলবো, আমি যতক্ষণ বসেছিলাম তিনি বারবার একটি বিষয় বলছিলেন যে রাকিব, আমি প্রথমে ল্যাবগুলো ঘুরে এসে আমি যদি এই প্রোগ্রামটা করতে পারতাম আমার কাছে ভালো লাগতো। তিনি এই কথাটি বারবার বলছিলেন। তিনি শিক্ষামন্ত্রী, কিন্তু মনে রাখবেন আপনারা তাকে এই 5 মাসে দায়িত্ব পালন কোন সময়ে 1-2টি বক্তব্য নিয়ে কথা বলতে পারবেন, 2-1টি আচরণ নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু তার শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি কল্পে তার যে ডেডিকেশন সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। তিনি বারবার এই কথাটি বলছিলেন। অর্থাৎ আমি বিশ্বাস করি তার আন্তরিকতা রয়েছে এই ঢাকা পলিটেকনিক নয়, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি আধুনিকায়নে তিনি ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, কিন্তু যেহেতু আজকের অনুষ্ঠান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে, এই জুলাই মাসে যতগুলো কর্মসূচি পালন করেছি সবগুলোতে শুধুমাত্র জুলাই আগস্ট নিয়ে কথা বলতে হয়েছে। কিন্তু আজ আমি আমার বক্তব্যের পুরোটাই শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে আমি বক্তব্য রেখেছি। কিন্তু একটি বিষয় আমাকে খুবই টাচ করেছে। এখানে যিনি জাতীয় ছাত্র শক্তির যিনি সভাপতি রয়েছেন সেই জারিফ রহমান আজাদ যে বক্তব্য রেখেছে তার বক্তব্য আমাকে টাচ করেছে। তার যে শারীরিক স্পিড এবং তিনি যে ধারণ করেন সত্যিকারের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন, তার বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। তিনি আমার বড় বড় বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, আমি সেগুলো তার সাথে যোগাযোগ করে জেনে নেব। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি বিশ্বাস করি অবশ্যই আমরা শতভাগ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপোষহীন। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, আমরা এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মাঝে মতভেদ রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে রয়েছে, আমাদের মাঝে জাতীয় রাজনীতি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। কিন্তু যেভাবে ছাত্রলীগের পুনর্বাসন নিয়ে বক্তব্য রাখা হয়েছে, আমি একটি প্রশ্ন রাখতে চাই, এই 2 বছরে এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1400 ছাত্র জনতাকে হত্যা করার পর তাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, সেই সন্ত্রাসীরা এখন পর্যন্ত এই 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে তারা এখনো এই খুনি হাসিনাকে ফিরে আসার আহ্বান জানিয়ে তারা মিছিল করে
আপনারা নিশ্চয় দেখেছেন। আমি গর্বের সহিত বলতে পারি, আমি দীর্ঘদিন ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি একেবারে এই অন্তিম সময়ে রয়েছি। আমি আমার দায়িত্বের অনেক সময় বেশি পালন করছি। অতি শীঘ্র নতুন সিদ্ধান্ত হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই 2 বছরে আপনারা বলুন, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, এই রাজধানী ঢাকা সহ বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টরা মিছিল করার চেষ্টা করেছে তার অধিকাংশ বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিহত করেছে। ডকুমেন্টস রয়েছে। আমরা তো দেখিনি অন্য কোনো ছাত্র সংগঠন সরাসরি প্রতিহত করতে। আমরা তো দেখি না কোনো ক্যাম্পাসের সরাসরি প্রতিহত করতে। ক্যাম্পাসের প্রতিবেশী এরিয়ায় যখন মিছিল করে সন্ত্রাসীরা, আপনারা তখন নীরব থাকেন। শুধু তাই নয়, শুধু নীরব নয়, আমরা দেখি বিভিন্ন সময় যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা দলে আশ্রয় নিয়েছিল, তারা নতুন নামে আবির্ভূত হলে তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ছাত্রদল সেই ধরনের রাজনীতি করে না। সেজন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিলাম এবং আপনার সাথে আমি কথা বলে জেনে নেব বাকি বিষয়টুকু। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় বলতে চাই। এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা জেনেছি এখনো যারা ফ্যাসিস্ট ছাত্র লীগের সাথে কতিপয় শিক্ষার্থী যোগাযোগ রাখে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই বাংলাদেশের খুনি হাসিনার প্রশ্নে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা যদি কোনো প্রমাণ পাই যে কোনো শিক্ষার্থী বাংলাদেশকে কিংবা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য সেই যারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাবো। তাদের শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই জবাব দেবে। সেহেতু আপনারা কখনোই সে ধরনের এই ফ্যাসিস্টদের পক্ষে কখনো কোনো প্রকার অবস্থান নেওয়ার কোনো চেষ্টা করবেন না। এখানে বেশ কিছু সম্মানিত শিক্ষক রয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, কিন্তু একটি বিষয়, আমরা এই শিক্ষা ব্যবস্থা এমন কোনো পরিবর্তন করতে পারবো না সরকার, যে সরকার অধিকাংশ ফ্যাসিস্টদের সাথে জড়িত কিংবা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত সবাইকে বাদ রেখে কখনো শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব না। সে কারণে যারা কোনো অন্যায়ের পক্ষে ছিলেন না, সে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করছেন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের সেগুলো মেনে নিয়েছি। কিন্তু যদি এই এগুলোকে আপনারা দুর্বলতা হিসেবে ভেবে থাকেন, তাহলে স্মরণে রাখবেন, যদি আপনারা সেই ফ্যাসিস্ট ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন, যদি কখনো প্রমাণ হয়, আপনারা এই বাংলাদেশে এই স্বাভাবিক অবস্থা থাকতে পারবেন না। আমরা বলে দিচ্ছি পারবেন না। সেহেতু আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা সম্মানিত শিক্ষক, সেহেতু কেউ আপনাদের মাঝে কেউ যেন বিপদগামী না হয়, আপনারা দয়া করে আপনারা সেই বিষয়ে দৃষ্টি রাখবেন। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধুমাত্র একটি বিষয়ে বলতে চাই, সর্বশেষ, বাংলাদেশে আজ অনেকেই কথায় কথায় আবার নাকি বিপ্লব হবে, কথায় কথায় আবার নাকি গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি এভাবে বক্তব্য রাখা, বিগত 2 বছর আগে আমার যে 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের প্রতি প্রতারণা শামিল বলে আমি মনে করি। ইতিহাস পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি। গণ অভ্যুত্থান কথায় কথায় গণ অভ্যুত্থান হয় না, কত যুগের পর যুগ পর গণ অভ্যুত্থান হয়, তাদেরকে জানার অনুরোধ জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল, কাদেরকে হুঙ্কার দেন, এগুলো বন্ধ করুন। এসব হুঙ্কারে আমাদের কোনো কিছু আসে যায় না। এসব হুঙ্কারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা কেয়ার করে না। সেহেতু দয়া করে এই ধরনের বক্তব্য রেখে প্রতিনিয়ত যে আগামী সপ্তাহে আপনারা বিপ্লব ঘটাবেন, আগামী সপ্তাহে গণ অভ্যুত্থান, এসব মানে কি? এগুলো তো আপনার প্রকান্তরে খুনি হাসিনা যেভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে যেভাবে খুনি হাসিনার দূষররা এখনো যেভাবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে তারা বিকৃত করছে, নানাভাবে নানা অশ্লীল বক্তব্য শব্দ চয়নে তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিতর্কিত করতে যাচ্ছে,
আপনারাও তার অংশ কিনা, আপনারা তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছেন কিনা, আপনাদের নিকট আমার প্রশ্ন রইল। কোনো অশ্লীল বক্তব্য রেখে প্রতিনিয়ত ভাইরাল হওয়ার ধান্দায় এই জুলাই আগস্টের প্রতি সম্মান প্রদর্শন করা হয় না। মনে রাখবেন, যদি প্রকৃত অর্থে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করে থাকেন, যদি সত্যিকার অর্থে ক্ষমতালোভী না হয়ে থাকেন, যদি সত্যিকার অর্থে আপনি ফ্যাসিস্ট মানসিকতা হয়ে না থাকেন, তাহলে চলুন আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সাম্য মানবিক ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি এবং চোখে চোখ রেখে আমরা সমালোচনা করব। কোনো সমস্যা নেই, আপনারা প্রতিনিয়ত সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। ভুল ত্রুটির মাধ্যমে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করবেন, কিন্তু প্রতিনিয়ত মিথ্যাচার। আবার আগামীকাল আপনারা গণ অভ্যুত্থান ঘটাবেন, আগামীকাল আপনারা বিপ্লব ঘটাবেন, এ ধরনের হাস্যকর বক্তব্য দয়া করে দিবেন না।